হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে কোষে দেখি 10.2 আছে, যেটি দশম অধ্যায়ের তার যে বাদবাকি অঙ্কগুলো আছে। অর্থাৎ প্রথম ভিডিওয় আমি তোমাদের 6 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিও। আজ আমরা 7 দাগের থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তো চলো সর্বপ্রথম 7 দাগের অঙ্কটি একটু দেখে নেওয়া যাক। দেখো 7 দাগে বলেছে, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 220টি শাড়ি বুনতে পারে। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ির যোগান দিতে হলে আরও কজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। চলো অঙ্কটি দেখে নেওয়া যাক। তো দেখো, আমরা সমস্যাটি হলো এইভাবে লিখে দেবো: দিন সংখ্যা, শাড়ির সংখ্যা আর তাঁতির সংখ্যা। দিন সংখ্যা বলেছিল 12 দিনে 210টি শাড়িকে কতজন তাঁতি বুনতে পারে? 14 জন। অর্ডার আসার জন্য 10 দিনে 300টি শাড়ি বুনতে আমাদের তাঁতির সংখ্যা কতজন লাগবে সেটা আমাদের অতিরিক্ত লাগবে, অর্থাৎ এই 14 জন ছিল তার থেকে কত বেশি লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, এখানে আমরা যদি এই দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার হিসাব করি, দেখো দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার ব্যস্ত সম্পর্ক, কারণ দিন সংখ্যা কমে গেলে সেখানে তাঁতির সংখ্যা বেশি লাগবে। তাহলে আমরা এখানে লিখে নেব দিন সংখ্যার সঙ্গে তাঁতির ব্যস্ত সম্পর্ক। এবার দেখো, এখানে আছে শাড়ির সংখ্যা। এবার যদি আমরা শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা বের করি, 210টি শাড়ি বুনতে যদি 14 জন তাঁতি লাগতো, তাহলে 300টি শাড়ি বুনতে কি আরো বেশি তাঁতি লাগবে? তাহলে এখানে শাড়ির সংখ্যার সঙ্গে, কারণ শাড়ির সংখ্যা বাড়ছে সেই জন্য তাঁতির সংখ্যাও বাড়ছে, তাহলে শাড়ির সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক হবে না? সরল সম্পর্ক। তাহলে আমরা এবার তাঁতির সংখ্যা বের করব। তার জন্য এখানে দেখো, প্রথমে কজন তাঁতি দেওয়া ছিল? 14 জন। তো আমরা এখানে 14 সংখ্যাটি আগে লিখে নেব। এবার গুণ চিহ্ন দিয়ে দেখো, এখানে দিন সংখ্যার সঙ্গে আমাদের কি প্রথম যে সম্পর্কটি ছিল সেটি ছিল ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক থাকলে এখানে 300 আছে ও নিচে, কিন্তু সেটি চলে যাবে এখানে উপরে 300 আর নিচে চলে আসবে 210 গুণ এখানে আছে দেখো দিন সংখ্যার সঙ্গে আমাদের তাঁতির সংখ্যার সরল সম্পর্ক ছিল, তাহলে এখানে যেমন আছে তেমনই থাকবে। তাহলে এখানে আছে উপরে চলে যাচ্ছে 12, নিচে থাকছে 10। এবার দেখো, এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম। এবার যদি এই 12 এবং 210-এর মধ্যে আমরা যদি কাটাকাটি করি, তাহলে কিভাবে কাটাকাটি করব দেখে নিই। 2 দিয়ে যদি কাটি, এখানে হচ্ছে 6 দুগুণ 12, এখানে হচ্ছে 10 দুগুণ 20, হাতে থাকে 1, 5 দুগুণ 10, 105। এবার দেখো, একে আমরা 7 দিয়ে কাটতে পারি। এখানে হচ্ছে 7 দুগুণ 14, এখানে হচ্ছে 7 একে 7, হাতে কত 3, 5 7 35। এবার দেখো 15 দিয়ে যদি আমরা 30-কে কাটি হচ্ছে 2। তাহলে এবার দেখবো উপরে থাকছে কত? 2 2 আর 6, তাহলে কত হচ্ছে? 6 দুগুণ 12, 12 দুগুণ কত হচ্ছে? 24। তাহলে আমরা এখানে লিখে নেব 24 জন। দেখো, আমাদের উত্তর চেয়েছিল কতজন বেশি লাগবে। প্রথমে আমাদের বলে দিয়েছিল 14 জন তাঁতিতে কাজ চলতো, কিন্তু এখন লাগছে কতজন? 24 জন। তাহলে আমাদের তাঁতির সংখ্যা বেশি লাগবে, আমরা এভাবে লিখে নেব, অতএব আরো তাঁতি লাগবে 24 জনের থেকে আমরা 14 বিয়োগ করে দেব। 24 বিয়োগ 14 সমান 10 জন। ঠিক আছে, তাহলে আমাদের তাঁতি কতজন লাগবে? বেশি লাগবে 10 জন। যেহেতু আমাদের কত বেশি জন তাঁতি লাগবে সেটি জানতে চেয়েছিল, সেই জন্য আমাদের উত্তরটি হয়ে যাবে 10 জন। তো চলো এবার আমাদের 8 দাগের অঙ্কটি দেখে নিই। দেখো 8 দাগে আছে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, অর্থাৎ কাজ পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। ঠিক আছে, এখানে দেখো কাজের অংশ, অর্থাৎ আমাদের কাজের অংশটি সম্পূর্ণ থেকে গুরুত্বপূর্ণ। এখানে 1/4 অংশ কাজ হয়েছে, আমাদের কিন্তু মোট কাজ কত ছিল সেটি বলে দেওয়া নেই। সুতরাং আমরা এই 1/4 অংশ থেকে পরবর্তী ক্ষেত্রে মোট কাজ আমরা ধরে নিতে পারবো 1 অংশ, তার থেকে 1/4 অংশ বাদ দিয়ে দেবো। যে বাদ বাকি কাজটা থাকবে সেই কাজটা করতে কতজন লোক লাগবে সেটি আমরা বের করব। তাহলে দেখো, আমরা এইভাবে সমস্যাটি হলো তৈরি করে নেব। দিন সংখ্যা দেখো 3, কেন আমাদের দেখো এখানে একটু বুঝতে হবে। বইতে দেখো তোমাদের 10 দিনের মধ্যে কাজটি শেষ করার কথা বলা হয়েছিল, কিন্তু 3 দিন কাজ করেছিল। কতটুকু কাজ করেছিল? 1/4 অংশ। তার ক্ষেত্রে লোক লেগেছিল কত? 280 জন। এবার বলেছে 10 দিনের মধ্যে যদি 3 দিন কাজ করা হয়ে থাকে, তাহলে বাকি আছে কত দিন কাজ? 7 দিনের। এবার মোট কাজের যে অংশটি বাকি আছে, তাহলে মোট কাজ যদি আমরা 1 অংশ ধরে নিই, তার 1/4 অংশ কাজ হয়ে গেছে, অর্থাৎ বাকি থাকে কাজ কত? 3/4 অংশ।
এই 3/4 অংশ কাজ করতে 7 জনের কত লোক সংখ্যা লাগবে সেটি আমাদের বের করতে হবে। তো চলো আমরা আগে অনুপাতগুলো দেখে নিই। তাহলে দেখো এইভাবে লিখবে লোক সংখ্যা ও কাজের মধ্যে, অর্থাৎ কাজের অংশ আর লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, আর দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। এবার আমরা নির্ণেয় লোক সংখ্যা বের করব। তাহলে দেখো নির্ণেয় লোক সংখ্যা কত আগে দেওয়া ছিল 280। এবার আমরা এখানে গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিয়ে প্রথমে আমরা যেহেতু কাজের অংশ বের করে নিয়েছিলাম, তাহলে কাজের অংশ যেহেতু বের করে নিয়েছি, উল্টে যাচ্ছে 3/4। দেখো এর নিচে চলে আসবে 1/4, অর্থাৎ ভাগ। সেটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে 4 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে, এখানে হবে গুণ 3/7। এবার দেখো আমরা এই 4 আর 4 কেটে দেবো, 7 দিয়ে একে কাটবো, 4 7 28, কত হচ্ছে 4 7 28, এখানে হচ্ছে 40। তাহলে হচ্ছে 40 গুণ 3 হচ্ছে 120, তার সঙ্গে 3 গুণ করলে হয় 360, এখানে হচ্ছে 360 জন। প্রথমে দেখো লোক লেগেছিল 280 জন, আর এখন লোক লাগছে 360 জন। তাহলে লোক বেশি লাগবে কত? তাহলে আমরা লিখে নেব অতএব আরো লোক লাগবে 360 বিয়োগ 280 সমান 80 জন। ঠিক আছে, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার চলো আমরা 9 দাগের অঙ্কটি দেখে নিই। দেখো 9 দাগে বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.5 গুণ। মানে একটি হস্তচালিত তাঁতে যা কাজ করতে পারে, যন্ত্রচালিত তাঁত তার থেকে 2.5 গুণ বেশি কাজ করতে পারে। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত তার লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ঠিক আছে, দেখো এখানে হস্তচালিত তাঁতের কথা বলেছে, অর্থাৎ সর্বপ্রথম আমাদের হস্তচালিত তাঁতের সংখ্যাটি বের করে নিতে হবে, তারপর তার সঙ্গে এই 2.1/4 অংশের সঙ্গে গুণ করে তার উত্তরটি আমাদের বের করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো সমস্যাটি হলো, তোমরা এইভাবে লিখবে কাপড়ের দৈর্ঘ্য, দিন সংখ্যা, তাঁতের সংখ্যা। কাপড়ের দৈর্ঘ্য ছিল প্রথম 1080, দিন সংখ্যা ছিল 18, তাঁতের সংখ্যা ছিল 12। তারপরে কাপড়ের দৈর্ঘ্য বেড়ে হয়েছে কত 2700, দিন সংখ্যা বেড়েছে কমেছে 15 হয়েছে, তাঁতের সংখ্যা কত লাগবে? তো সর্বপ্রথম আমরা কাপড়ের দৈর্ঘ্য তাঁতের মধ্যে দেখো কি সম্পর্ক হচ্ছে, যখনই কাপড়ের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে তখনই কিন্তু তাঁতের সংখ্যা বেশি লাগছে, সেই জন্য এটি হয়ে যাবে আমাদের কি সরল সম্পর্ক। আবার দিন সংখ্যা যখনই কমে যাচ্ছে তখন কি তাঁতের সংখ্যা বেশি লাগবে, তাহলে এটা কমছে আর এটা বাড়ছে, তাহলে এটি হবে আমাদের ব্যস্ত সম্পর্ক। তাই লিখেছি দেখো কাপড়ের পরিমাণ ও তাঁতের সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, দিন সংখ্যা ও তাঁতের সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার আমরা কি করব না, এবার আমাদের নির্ণীয় তাঁতের সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণীয় তাঁতের সংখ্যা। নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো আমরা এতক্ষণ দিন ধরে যে অঙ্কগুলো করছি সেভাবে কি করতে হচ্ছে। তাহলে 12 আগে লিখে নেব গুণ, এখানে দেখো এটি কি ছিল, এটি ছিল আমাদের সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যেহেতু ছিল, সরল সম্পর্ক ছিল, আমরা দেখেছি অনুপাত লিখে আমরা যদি না করি, তাহলে যদি নর্মালি আমরা এই সমস্যার মধ্য দিয়ে করি তাহলে সরল সম্পর্ক থাকলে সেটি উল্টে যায়। তাহলে হচ্ছে 2700 চলে যাচ্ছে উপরে আর 1080 চলে আসছে নিচে, গুণ পরেরটার মধ্যে যে ব্যস্ত সম্পর্ক ছিল, ব্যস্ত সম্পর্ক থাকলে আমরা জানি কি যেমন থাকে তেমনই আমরা পাঠিয়ে দেবো 18/15। এবার দেখো এখানে শূন্য এখানে শূন্য আমরা যদি কেটে দিই, এবার আমরা কাটবো। এবার দেখো কাটাকাটি যদি করি, আমি 3 দিয়ে যদি কাটি, এটাকে হচ্ছে 3 নং 27 অর্থাৎ 90। এটাকে যদি 3 দিয়ে কাটি কত হচ্ছে, 3 3 9, 3 6 18, কত হলো 36। এই 18 দিয়ে 36কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6, আর 15 দিয়ে 90কে কাটলে হচ্ছে কত 6। তাহলে কত হচ্ছে, উপরে 6 আর 6 থাকছে, তাহলে আমরা এখানে লিখে নেব সমান সমান 36টি, অর্থাৎ তাঁত লাগছে আমাদের 36টি। এবার দেখো আমাদের দেখতে হবে, আমাদের বইতে বলে দেওয়া ছিল কি এটি কিন্তু আমাদের হস্তচালিত তাঁত, একটি হস্তচালিত তাঁতের থেকে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা কত 2.5 গুণ। তাহলে আমরা এইভাবে লিখে নেব, দেখো আমি ভুল বলেছি, ওটা 2.5 গুণ নয়, 2.1/4 গুণ। তাহলে এভাবে লিখবো একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার কি 2.1/4 গুণ সমান কত হচ্ছে 9/4 গুণ। তাহলে দেখো যেখানে 36টি আমাদের হস্তচালিত তাঁত লাগতো সেখানে যন্ত্রচালিত তাঁত লাগবে কতগুলো, এভাবে লিখবো অতএব যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হবে
কি করব না, আমাদের হস্তচালিত ছিল 36, এখানে আমরা ভাগ লিখব 9/4। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 36, গুণ চিহ্ন দিয়ে 4 উপরে চলে যাচ্ছে, 9 নিচে চলে আসছে, 9 দিয়ে 36কে কাটলে হচ্ছে 4, আর এখানে 4 আর 4 গুণ করলে হচ্ছে কত, 16। তাহলে আমাদের যন্ত্রচালিত তাঁত লাগবে কটি, 16টি। ঠিক আছে, এবার চলো আমরা 10এর দাগের যে অঙ্কটি আছে সেগুলো একটু দেখে নিই। দেখো 10এর দাগে বলেছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমির 30 দিনে চাষ করা যায়, অর্থাৎ ট্রাক্টর কিনে সেটি অর্ধেক জমি, অর্থাৎ 2400 বিঘার মধ্যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তো দেখো এইভাবে লিখে নেবে। সমস্যাটি হলো কৃষকের সংখ্যা আমি আগে লিখেছি, তোমরা শেষে লিখলেও কোনো সমস্যা নেই। দিন সংখ্যা, জমির পরিমাণ। তো দেখো বলেছিল 25 জন কৃষকের 36 দিন সময় লাগে কত বিঘা জমি চাষ করতে, 2400 বিঘা। তারপরে বলে দিয়েছিল যে 30 দিনে ওই জমির অর্ধেক চাষ করা হয়ে গেছে, তাহলে আর 1200 বিঘা আছে, অর্থাৎ ওই 1200 বিঘা জমি চাষ করতে কতজন কৃষক লাগবে, অর্থাৎ একটি ট্রাক্টরের ক্ষমতা ব্যবহার, ওখানে ট্রাক্টর ব্যবহার করেছিল সেই জন্য হয়েছিল। এবার ট্রাক্টরের ক্ষমতা, একটি ট্রাক্টরের ক্ষমতা সমান কতজন কৃষকের ক্ষমতা, সেটি আমাদের বের করতে হবে। এক্ষেত্রে দেখো প্রথমে দিন সংখ্যার সঙ্গে কৃষক কি, দিন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কৃষক সংখ্যা বেশি লাগবে, তাহলে কৃষক ও দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। এখানে দেখো জমির পরিমাণ কমে গেছে, তাহলে কি কৃষকের পরিমাণও কম লাগবে, তাহলে আমাদের দেখো কৃষক ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। এবার লিখবো অতএব কৃষকের সংখ্যা আমরা বের করে নেব। তাহলে লিখে নিই অতএব কৃষকের সংখ্যা, কৃষকের সংখ্যা কত হচ্ছে সমান, এখানে লিখবো আমরা 25 গুণ। এবার দেখো কৃষক ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক ছিল, অর্থাৎ দিন সংখ্যা আর কৃষকের মধ্যে ব্যস্ত সম্পর্ক ছিল, তাহলে এটি যেমন আছে আমাদের তেমন থেকে যাচ্ছে 36/30 গুণ কৃষক ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক ছিল। তাহলে দেখো এখানে আছে 2400 উপরে আর 1200 নিচে, তাহলে 1200 আমাদের চলে যাবে উপরে আর 2400 চলে আসবে আমাদের নিচে। ঠিক আছে, তো দেখো এই শূন্য দুটো শূন্য কাটলাম, 12 দিয়ে যদি 24কে কাটি হচ্ছে 2, 2 দিয়ে 36কে কাটলে হয় 18, 5 দিয়ে 30কে কাটলে হয় 6, 25কে 5 দিয়ে কাটলে হয় 5, এই 6 দিয়ে 18কে কাটলে হচ্ছে 3, সমান কত হচ্ছে 3 আর 5 গুণ করলে 15 জন। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কিন্তু আমাদের বেরোলো, তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা সমান 15 জন কৃষকের ক্ষমতা। তাহলে আমরা এটি লিখে নেব, অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা সমান 15 জন কৃষকের ক্ষমতা। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আমাদের যেহেতু এখানে একটি ট্রাক্টরের ক্ষমতা সমান কতজন কৃষকের ক্ষমতা বের করতে বলেছিল, সেই জন্য আমরা অঙ্কটি এইভাবে করে নিলাম। এবার চলো আমাদের 11 দাগের যে অঙ্কটি আছে সেটি একটু দেখে নেওয়া যাক। দেখো 11 দাগের অঙ্কটি বলেছে একটি জাহাজে কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিনে পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো অঙ্কটি কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে অনেক বড়, কারণ এর মধ্যে অনেক কিছু লিখে দেওয়া আছে, সেই জন্য আমাদের অঙ্কটি বড় দেখাচ্ছে। তো অঙ্ক বড় দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ অঙ্কটি অনেকটাই সোজা। আমি তোমাদের কিভাবে করাচ্ছি তোমরা সেটা ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আগে সমস্যাটি হলো আমরা যদি তৈরি করে নিতে পারি আমাদের অঙ্ক করার কিন্তু কোনো সমস্যা নেই। এখানে নাবিকের সমস্যা, দিন সংখ্যা আর দৈনিক খাবারের পরিমাণ তোমরা লিখে নেবে। প্রথমে দেখো নাবিক ছিল কত 36 জন, দিন সংখ্যা ছিল কত 25 দিন, সেখানে 13 দিনের খাবার কিন্তু কি হয়েছিল না, এখানে 13 দিন পর বলেছিল অপর একটি জাহাজ থেকে তারা কতজনকে উদ্ধার করেছে 15 জন, সেই জন্য আমরা 25 থেকে 13 বাদ দিয়ে দিয়েছি। আর দৈনিক খাবারের পরিমাণ ছিল কত 850 গ্রাম বা 850 গ্রাম। এবার দেখো বলেছিল দ্বিতীয় অর্থাৎ ডুবন্ত একটি জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করেছিল, তাহলে প্রথমে ছিল 36 জন, তারপরে আরো 15 জন, সেই জন্য হয়েছে 51 জন। এবার বলেছে জাহাজের গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনের মধ্যে পৌঁছে গেছে, তাহলে দৈনিক খাবারের পরিমাণ
আমাদের এটি বের করতে হবে, অর্থাৎ কতটা পরিমাণ যদি খাবার খায় তাহলে যে মজুদ খাবার ছিল সেই খাবারে তাদের চলবে। এখানে দেখো প্রথমে আমরা যদি নাবিক সংখ্যার সঙ্গে দৈনিক খাবারের পরিমাণের তুলনা করি, দেখো আছে নাবিক সংখ্যা 36 থেকে কি বেড়ে 51 হয়েছে, তাহলে কি খাবারের পরিমাণ কি কমে যাবে, তাহলে ওটা হয়ে যাবে আমাদের নাবিক সংখ্যার সঙ্গে আমাদের খাবারের পরিমাণের কি সম্পর্ক থাকবে না, এটা ব্যস্ত সম্পর্ক থাকবে। আবার দেখো এখানে বলেছে দিন সংখ্যা আর দৈনিক খাবারের মধ্যে যদি আমরা তুলনা করি, দিন সংখ্যা 12 জনের থেকে কমে গেছে 10 জন, তাহলে কি দৈনিক খাবারে কি দিন বেশি চলবে, অর্থাৎ খাবারের পরিমাণ তারা বেশি খেতে পারবে, সেই জন্য এটিও হয়ে যাবে আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে সেটি আমরা লিখে নেব। তাহলে দেখো এভাবে লিখে নেবেন, নাবিক সংখ্যা ও খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক, দিন সংখ্যা ও খাবারের পরিমাণের মধ্যেও ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি সমস্তগুলোই ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমরা এইভাবে লিখব, দৈনিক খাবারের পরিমাণ এখানে 850 লিখে নেব, গুণ প্রথমে ছিল আমাদের দেখো 36, উপরে 36 নিচে 51, কারণ যেহেতু ব্যস্ত সম্পর্ক, তারপরে গুণ উপরে 12 নিচে 10, যেহেতু আমাদের ব্যস্ত সম্পর্ক। তো এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দেব। এবার দেখো আমরা যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে একে যদি কাটি হচ্ছে 17 আর একে যদি কাটি হচ্ছে 12, কত হচ্ছে একে 12, 3 12 36, 3 17 51, 17 দিয়ে যদি 85-কে কাটি কত হচ্ছে 5 17 85, ঠিক আছে। তাহলে উপরে থাকছে কত 5 12 60, 60কে যদি 12 দিয়ে গুণ করা হয় 6 12 72, 720। তাহলে আমরা এখানে লিখব 5 গুণ 12 গুণ 12 সমান 60 গুণ 12 সমান 720 গ্রাম। অর্থাৎ আমাদের প্রত্যেক নাবিককে কত গ্রাম করে খাবার খেতে হবে, 720 গ্রাম করে। তাহলে কিন্তু তাদের ওই 10 দিনের মধ্যে তারা কোচিন পৌঁছে গেলেও খাবারের কোনো রকম ঘাটতি থাকবে না, ঠিক আছে। দেখো অঙ্কটি কিন্তু আমাদের দেখতে অনেকটাই বড় ছিল, কিন্তু দেখো 4-5টা লাইনের মধ্যে অঙ্কটি সমাধান হয়ে গেল। তাহলে আমি বলেছিলাম প্রথমেই অঙ্কটি দেখতে বড় হলেও আমরা যখন অঙ্কটি করব তখন কিন্তু অনেকটাই সোজা মনে হবে। তো দেখো এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলোই অর্থাৎ 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো কিন্তু আমি করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত অঙ্কগুলো ভালো করে দেখেছো এবং অবশ্যই বুঝেছো। যদি তোমরা ভালোভাবে বুঝে থেকে থাকো তাহলে 12 দাগ এবং 13 দাগ তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, অবশ্যই আশা করি তোমরা পারবে। যদি না পেরে থাকো আমাকে নেক্সট ভিডিও কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে নেক্সট ভিডিও এই দুটো সলভ করিয়ে দেবো। তো তোমরা নিজেরা চেষ্টা করবে, কারণ নিজেরা শেখার থেকে বড় কিন্তু শিক্ষার কিছু হয় না। সুতরাং তোমরা যদি নিজেরা চেষ্টা করো তাহলে কিন্তু আরও ভালোভাবে তোমরা বুঝে নিতে পারবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।